পরিব্রাজক স্বামীজির সঙ্গে মহীশূরের মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। আজকে স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনায় স্বামীজির সাথে ঘটা মহীশূরে মহারাজের সাথে একটি ঘটনা কি হয়েছিল এবং সেখানে তিনি কিরকম স্পষ্টবাদিতার পরিচয় দিয়েছিলেন সেটার সম্বন্ধে আজকে জানবো। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। আর একটা কথা বলি, যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমাদের উৎসাহটা কোনোভাবে আমাকে একটু বুঝিয়ে দিও, কমেন্ট করে হোক বা লাইক করে হোক বা সাবস্ক্রাইব করে হোক করো। আর আমি এগুলোর কোনো ভিডিও বানাচ্ছি না, সেরকম ভিজুয়াল কিছু ক্রিয়েট করছি না, এই কারণে যাতে তোমরা যখন সারাদিন পর অফিস থেকে বা নানা রকম কাজের ব্যস্ততা থেকে বা পড়াশুনো করে ক্লান্ত হয়ে এসে যখন একটু ঘুমোতে যাবে, দুপুরবেলা হোক বা রাত্রিবেলা হোক, তখন একটু যদি একটা ব্লুটুথ অন করে বা কানে একটা হেডসেট নিয়ে একটু ঘুমিয়ে চোখ বন্ধ করে এরকম কিছু কথা শুনতে শুনতে, স্বামীজির মতন এরকম মহান ব্যক্তিদের কিছু মোটিভেশনাল কথা শুনতে শুনতে তুমি তোমার ঘুমের মধ্যে চলে যেতে পারো, সেই ঘুমটা যেন একটা শান্তির ঘুম হবে, তাই না? আবার তুমি যদি সকালবেলা পড়তে বসছো বা কাজে যাচ্ছ, তার আগে একটুখানি নিজের কাজকর্ম চালাতে চালাতেই, নিজের কাজকর্ম করতে করতেই, এক কাপ চা বানাতে বানাতে বা একটু রান্না করতে করতেই ব্লুটুথটা চালিয়ে একটু শুনে নিলে তাতেও কিন্তু মনটা ভালো লাগে। তাই জন্য আমি ভিজুয়ালে যাই না, আমি এগুলো ভয়েস ওভারে অডিও বুকের মাধ্যমে স্বামীজির মোটিভেশনাল স্টোরিগুলো বানাতে থাকছি, যাতে দেখা নয়, শুনে আত্মস্থ করে আমরা আমাদের জীবনে চালানোর জন্য এখান থেকে কিছু শিক্ষা নিতে পারি। ঠিক যেভাবে এক গ্লাস জলের সাথে আমরা আমাদের ওষুধটা খেয়ে নিই আমাদের শরীরটাকে সুস্থ করার জন্য, ঠিক তেমনি আমাদের মনের অসুস্থতা দূর করতে, মনের ভয় ভীতি দূর করতে অনুপ্রেরণা নামক ওষুধটা আমরা স্বামীজির থেকে যদি গ্রহণ করি এইভাবে শ্রুতির মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, তাহলে সেটা আমার মনে হয় বেশি ভালো লাগে শুনতে, তাই না? তাহলে আজকে আমরা অনেকটাই বকবক করে ফেলেছি একটুখানি, তো এবারে আমরা শুরু করি আমাদের আসল গল্প আজকে, যেটা স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার আজকের পর্ব। আজকে হচ্ছে মহীশূরের রাজার কথা শুনবো। মহীশূরের রাজার সাথে পরিব্রাজক স্বামীজির একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। অন্যদের মতো মহীশূরের মহারাজও স্বামীজির প্রতি মুগ্ধ ছিলেন, স্বামীজির প্রতিভা এবং ব্যক্তিত্বে তিনি অভিভূত ছিলেন। তো সেই দিক থেকে স্বামীজির কাকে কিরকম পছন্দ হচ্ছে অপছন্দ হচ্ছে সেটা তো পরের ব্যাপার, বাট তার প্রতি তো অনেকেই মুগ্ধ থাকতো। তার যে এতটা সাহসিকতা, তারা একটা যে স্পষ্টবাদী ব্যক্তিত্ব, তাকে তো সবাই তার সেই রূপটাতে মুগ্ধ হতেন না? তো তেমনি এই মহারাজও তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন। তো সেখান থেকে একদিন কথায় এবারে স্বামীজিকে তিনি বলছেন, প্রশ্ন করছেন যে, স্বামীজি, আমার সভাসদদের আপনার ঠিক কেমন মনে হয়? সভাসদরা সেখানেই উপস্থিত ছিলেন, তাদের সামনেই। ও বাই দ্য ওয়ে, সভাসদ মানে কি? সভাসদ মানে আমাদের মধ্যে অনেকেই জানো, তাও আমি একটুখানি সুবিধার জন্য বলি এগুলো। সেটা হচ্ছে, সভাসদ মানে কাউন্সিলরকে বলা হয়, বা কোনো রাজসভায় তার মেম্বার যারা আছে, সদস্য, তাদেরকে বলা হয়, বা কোর্টিয়ার, অ্যাসেসর, ইংলিশে এগুলো বলে থাকা হয়। কাউন্সিলর কথাটা কিন্তু আমরা এখনো শুনি, তাই না? মানে এখন যে আমাদের পার্টি পলিটিক্সের যে ব্যাপারটা শোনা যায় রাজনীতির দিকে, পলিটিক্সের দিকে, যে এক একটা ওয়ার্ডে এক একটা কাউন্সিলর থাকে, শুনি না? ওরকম টাইপের আগে, মানে এক একটা অঞ্চলের দেখাশোনা করার জন্য যাদেরকে রাখা হয়। তো সেটা সেই সময় থেকেও ছিল, সে সময় রাজার আমল থেকে ছিল। তো এরকম ভাবে না, তখনকার দিনে রাজারা না এরকম 9 জন করে এরকম সদস্যদের নিয়ে তাদের রাজ দরবারে বসতেন, ঠিক আছে? তো রাজার সভাসদদেরকে নবরত্ন বলা হতো। বিভিন্ন সম্রাটদের দরবারে নবরত্নের সদস্যরা থাকতেন অসামান্য ব্যক্তি, এনারা খুব উচ্চ শিক্ষিত হতেন এবং প্রশাসন, সাহিত্য, সঙ্গীত, সামরিক কৌশলের মতো বিভিন্ন ক্ষেত্রে দীপ্তিমান একদম হতেন, আর এরা সভায় যোগদানকারী হিসেবে থাকতেন। তো এদেরকেই সভাসদ বলা হতো। তো বোঝাই যাচ্ছে, মানে এদের এক একটা এরকম ডিপার্টমেন্ট থাকতো। রাজার যারা যে অঞ্চল বা যে গ্রামগুলো, সেগুলো দেখাশোনার আলাদা আলাদা দায়িত্বে এনারা থাকতেন। তো সেই সভাসদদের কথাই বলছে যে তাদেরকে কেমন লাগে স্বামীজি, সেটা জিজ্ঞেস করছে। স্বামীজি কি উত্তরটা দেন সেটাই এখন আমাদের জানার, যে তিনি কি রাজার সাথে উমেদারি করছেন করে রাজাকে যেটাতে রাজা খুশি হবে সেটাই রাজাকে উত্তর দেবেন, নাকি কিছু আলাদাই বলবেন যেটা তার দিক থেকে স্পষ্ট মনে হচ্ছে। দেখি উনি কি বলেন।
স্বামীজি ওই সভাসদরা উপস্থিত ছিলেন তাদের সামনেই বলছেন যে সভাসদদের প্রকৃতি সর্বত্রই সমান। এই রে, সভাসদদের প্রকৃতি সর্বত্রই সমান। স্বামীজি কিন্তু এটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে মহারাজকে বলে দিলেন। আর স্বামীজির এই স্পষ্ট ইঙ্গিতটা মহারাজ কিন্তু বুঝতে পারলেন এবং বুঝে অপ্রস্তুত হয়ে গেলেন। একটু নড়ে চড়ে বসলেন যে ভাই কাকে এটা বললাম, কাকে বললাম? স্বামীজিকে বলেছো ভাই। স্বামীজি তুমি যেমন তেমন তাকে খুশি করতে পারবে না, বা যেমন তেমন তুমি তার থেকে একটা তোমার প্রশংসা করে দেবে, এরকম করে একটা যেমন তেমন বলে দেবে না। তার যেটা স্পষ্ট মনে হবে তুমি সেটাই বলবেন, তাতে তোমার খারাপ লাগুক কি না লাগুক তাতে বয়েই গেল। উনি এরকমই ছিলেন। এটার জন্য তো মজা লাগে, যেরকম একটা আগুন আমাদের রোজ দিন আমাদের সামনে জ্বলুক, এখনো জ্বলুক, তবে না আমাদের মধ্যে সেই ইন্সপিরেশনটা কাজ করবে। তো যাই হোক, তো সেই কথায় একটু আপত্তি করলেন সেই মহারাজা, মহীশূরের মহারাজা। তিনি বললেন না না স্বামীজি, আমার দেওয়ানরা অন্তত সেরকম প্রকৃতির লোক নন। তখন স্বামীজি বলছেন যে কিন্তু মহারাজ, দেওয়ানের কাজ হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধিকে দেওয়া, ইংরেজ সরকারের প্রতিনিধি বা এজেন্টকে দেওয়া, এটাই দেওয়ানের কাজ। তো দেওয়ান মানে কি? দেওয়ান মানে হচ্ছে যারা মানে এই মুঘল সম্রাটদের সময় থেকে এই পদবিটা যুক্ত হয়েছে এবং যাদের অধীনে থাকতো এক একটা পরগনা, এক একটা গ্রাম এবং অঞ্চলের প্রধানকে দেওয়ান বলা হতো। আর এরা খাজনা আদায়ের প্রধান কর্মচারী হিসেবে ছিল, রাজস্ব মন্ত্রী বলা হতো। ইংলিশে যেটাকে বলা হয় ফিনান্স মিনিস্টার বলা হয়, বা সেক্রেটারি বলা হয়, বা স্টিওয়ার্ড, ম্যানেজার, এরকম কিছু বলা হয়ে থাকে। তো সেই সময় এরাও রাজাদের সাথে সেরকমই করতো, মানে রাজার ধন সম্পত্তি নিয়ে সেটাকে মানে ধন নিয়ে মানে টাকা পয়সার ব্যাপারগুলোকে নিয়ে আর কি করতো, খাজনাগুলো আদায় করে তারা ইংরেজদের দিত। আর ইংরেজদের সাথে এদের একটা ভালো টাই আপ হয়ে যেত। ক্ষমতার ব্যাপার বুঝে নাও, সেটা এখনো চলছে, এখন অন্যরকম ধারায় চলছে, তখনও চলতো, সেটা রাজাদের আমলে চলতো। রাজা আর ইংরেজদের মধ্যে সেই ব্যাপারটা সুন্দর গট আপ কেস থাকতো। স্বামীজি তো সেটা বুঝেছেন এবং স্বামীজি বুঝে সেটা একদম দিয়ে দিয়েছেন ভালো করে। তো সেটা বললেন যে মহারাজ, দেওয়ানের কাজ হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধিকে দেওয়া। মহারাজ সেই কথাটা শোনা মাত্র তাড়াতাড়ি কথার ধারা পাল্টিয়ে নিলেন এবং কিছুক্ষণ পর স্বামীজিকে নিজের ঘরে ডেকে নিয়ে এসে বললেন, হ্যাঁ দেখছে যে একটু নড়ে চড়ে বসেছে, মানে এই রে, এর সামনে তো আর বেশি প্রশ্ন করা যাবে না, তো একে একটু এই সভা থেকে একটু সরিয়ে নিয়ে, এক ঘর লোক, সবার সব সভাসদরা সামনেই রয়েছে, তো সেখান থেকে একটু উনি অপ্রস্তুতিতে পড়ে গিয়ে স্বামীজিকে না ওখান থেকে সরিয়ে নিয়ে ওনার পার্সোনাল ঘরে একটু নিয়ে গেলেন। সরিয়ে নিয়ে বলছেন যে দেখুন স্বামীজি, অত্যাধিক স্পষ্টবাদিতা অনেক ক্ষেত্রেই তেমন নিরাপদ নয়। আপনি আমার সভাসদদের সামনে যেভাবে কথা বলছিলেন এমনি ভাবে ভবিষ্যতেও বলতে থাকলে আমার ভয় হয় যে কে কখন আপনার উপর বিষ প্রয়োগ করে না বসে। স্বামীজিকে এইরকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। স্বামীজি কি উত্তর দিচ্ছেন? স্বামীজি উত্তর দিলেন, কি বলছেন আপনি? আপনি কি মনে করেন ঠিক যে সন্ন্যাসী সে সত্যকে বলতে ভয় পাবে? তাতে জীবনের ভয় থাকলেও কিছু এসে যায় না। উনি বলছেন যে জীবনের ভয় থাকলেও কিছু এসে যায় না। সত্যিকারের যারা সন্ন্যাসী তারা স্পষ্ট কথাটা স্পষ্টই বলবে, মুখের উপরেই বলবে, সবার সামনে বলবে, তাতে জীবন মৃত্যুর সমস্যা হলেও কোনো তাদের কিছু এসে যায় না। এই ধরুন, এবার বলে মহারাজকে আবার ভালো করে বলে দিচ্ছেন, শুনিয়ে দিচ্ছেন যে এই ধরুন মহারাজ, কাল যদি আপনার ছেলে আমাকে জিজ্ঞাসা করে যে স্বামীজি আপনি আমার বাবার সম্বন্ধে কি মনে করেন, আমাকে কি তখন এমন সব গুণাবলী আরোপ করতে হবে যেটা আমি ঠিক মনে করলাম না? আমি ঠিক জানি যে আপনার মধ্যে সেটা কোনো কালেই নেই। মানে উনি এরকম করে বলছেন যে এখন যদি আপনার ছেলে আমাকে এসে জিজ্ঞেস করে যে স্বামীজি আমার বাবার সম্পর্কে কিছু বলুন, আমাকে কি এখন সেরকম কিছু বলতে হবে যেটা আপনি আসলে নন? পুরো পরিষ্কার বলে দিচ্ছেন যে গুণাবলীটা আদতেও আপনার মধ্যে নেই, সেটাই আমি কি আপনার ছেলের সামনে বলবো যে হ্যাঁ তোমার বাবা খুব ভালো, তোমার বাবা এটা করেছে সেটা করেছে খুব ভালো? না 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 না, স্বামীজি সেই জিনিস নয়, কখনো না। তো এই ছিলেন স্বামীজি, স্পষ্টবাদী হলেও স্পষ্টবাদী ছিলেন, যা বলার সামনেই বলে একদম তাকে ধুয়ে দিতেন, তার ভর্ৎসনা করে উড়িয়ে দিতেন।
কিন্তু একটা জিনিস কি ছিল জানো তো, কারোর দোষ দেখলে তার সামনে বলতো ঠিকই, তার সামনেই ভর্ৎসনা করতেন, কিন্তু অসাক্ষাতে মানে তার অ্যাবসেন্সে তার গুণের দিকটাই শুধু বলতেন। দোষের কথাটা তখন যেন তার মনেই আসতো না। এই যে সামনে এত কিছু বললো, কিন্তু তার অনুপস্থিতিতে তার গুণাবলী যেগুলো যেগুলো থাকবে সেগুলোই সবার সামনে বলবে। এইটা কিন্তু আমাদের সবার একটা শেখার জিনিস, যে ফাইনালি তুমি যখন সবার নামে কিছু বলবে তখন ভালোটাই বলো। খারাপ তো মানুষের মধ্যে সত্যি অনেক আছে, আমাদের সবার মধ্যেই আছে। এখন শুধু রাজাদের অনেক রকম কিছু সামলে চলতে হয় ঠিকই, কিন্তু ভালোও তো সবার মধ্যে থাকে। তো সেটাই আমরা সবাই একটু যদি বলি, তাহলে নেগেটিভ ভাইবসটা একটু কম স্প্রেড হয়, তাই না? এটা আমাদের শেখার বিষয়। যেমন স্পষ্ট কথাও বলা উচিত, তেমনি ভালোটাও বলা উচিত। তো স্বামীজি ছিলেন এরকমই, মুখের উপর বলে দিতেন, একদম যাকে যেমন ধুয়ে বলে দেওয়ার একদম বলে দিতেন, আবার ভালোটা থাকলে ভালোটাও বলতেন। তো এই সাহস, এই অনুপ্রেরণা, এরকম আগুন আমাদের সামনে জ্বালিয়ে রাখতে হবে, যাতে আমরা ঠান্ডা পড়ে না যাই, আমরা শীতল না হয়ে যাই। যখনই শীতল হব, স্বামীজির মতন এরকম সাহস, এরকম আগুন, সেই তাপটা একটু নিয়ে নিলেই আমরা জ্ঞানের উষ্ণতা পাবো, অনুপ্রেরণার উষ্ণতা পাবো। তাই তো আজকে এই অবধি, তাহলে কালকে ফিরছি আবার স্বামীজির আরো একটা গল্প নিয়ে, স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনায়। ততক্ষণ অবধি চলুক এর রেশ, যা আজকে স্বামীজির থেকে জানলাম।